আসসালামু আলাইকুম। 1915 সালের ঘটনা, মানে আজ থেকে প্রায় 110 বছর আগের ঘটনা। ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল তারা তিনটা গ্রুপের সাথে তিনটা গোপন চুক্তি করে এবং তিনটা গোপন চুক্তি এই বড় রকমের চেঞ্জ নিয়ে আসে গোটাল আরব যে বিশ্ব রয়েছে সেখানে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আসলে তারা গোপনের চুক্তিগুলো করছিল কি। গোপন যে চুক্তিটা ছিল, প্রথম তারা করলো কি যে ইহাদেরকে ডাকলো, ওইখানে আরব যারা রেভলিউশনারিস্ট ছিল তাদেরকে ডাকলো, ডেকে বললো যে দেখো তোমরা অটোমান যে সাম্রাজ্য আছে তাদের বিরুদ্ধে আমাদের সাথে ফাইট করো, তার মানে তোমরা আমাদেরকে হেল্প করো, আমরা অটোমান যে সাম্রাজ্য আছে তাদেরকে হারাই দেওয়ার পরে তোমাদেরকে এই জায়গা জমি সব দিয়ে দিব। আরব রেভলিউশনারি যারা ওরা তো খুব খুশি যে বাহ কত সুন্দর কথা ব্রিটিশরা বলতেছে। তা ওরা বললো যে ঠিক আছে আমরা তোমাদেরকে হেল্প করবো, অটোমান সাম্রাজ্য যদি পরাজিত হয় তাহলে আমাদেরকে তোমরা এই এরিয়া দিয়ে দিবা। হ্যাঁ খুব ভালো। প্রথম চুক্তি গোপনে হয়ে গেল। এরপরে তারা কি করলো, ওই ইহুদি যারা আছে জিউস তাদেরকে বললো যে দেখো তোমরা তো সারা দুনিয়ার মধ্যে খালি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছে, নিজেদের কোনো জায়গা জমি নাই, তা তোমাদের আমরা এই আরব ভূখণ্ডে একটা আলাদা করে তোমাদের জন্য একটা জিউস স্টেট বানাই দিব। তো জিউসরা বললো যে এটা কি সত্যি করবা? হ্যাঁ করে দিব। তখন এরা বললো যে ঠিক আছে, আমেরিকায় যত অর্থনৈতিকভাবে যারা পাওয়ারফুল ছিল তারা কিন্তু ইহুদি, তাদেরকে ওরা বললো যে আমাদের এরকম একটা যদি আলাদা রাষ্ট্র হয় তাহলে তো খুব ভালো হয়। তা বলছে ঠিক আছে, তাহলে যেহেতু ব্রিটিশরা বলতেছে তাহলে ওরা করে দিবে। ওদের সাথে ওদের একটা গোপন যে চুক্তি হয়ে গেল। দুইটা চুক্তি করে আমেরিকার আর কি বলে এটা না, ব্রিটিশ শুধু থামে নাই। তারপরে যেটা হয়েছে সেটা যে দ্বিতীয় এই চুক্তি করার পরে আরেকটা চুক্তি তারা করছে। সেটা কি? সেটা তারা ফ্রান্স যে আছে তাদের সাথে আরেকটা গোপন চুক্তি করলো। চুক্তিটা কি যে দেখো এই গোটাল যে আরব যে এরিয়াটা আছে মধ্যপ্রাচ্য, এখন আমরা যেটাকে বলি, এই গোটাল এরিয়াটা যদি আমরা দখল করতে পারি, তুমি 50 আমি 50, ফ্রান্স তো খুশি যে বাহ এটা তাহলে আমাদের তো ভালোই হবে। তিনটা চুক্তি করলো। আরব রেভলিউশনারি যারা তাদের সাথে যে অটোমানের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যুদ্ধে জিতলে তোমাদের আমরা এই জায়গা জমি দিয়ে দেবো। ইহুদি যারা তাদেরকে বললো যে তোমরা আমাদেরকে আমেরিকান যে ডলার আছে সেটা একটু হেল্প করো যুদ্ধে, আমরা বিশ্বযুদ্ধে যদি জিতে যাই তাহলে তোমাদেরকে একটা আলাদা স্টেট বানাই দেবো। আর তৃতীয় ফ্রান্সের সাথে আরেকটা চুক্তি করলো যে এই গোটাল এরিয়াটা যুদ্ধে জয়লাভ করে তুমি 50 আমি 50 করবো। তিনজনের সাথে চুক্তি। তার মানে প্রচন্ড রকমের বড় রকমের মোনাফেক ব্রিটিশ। এবং সারা পৃথিবীর যে কোনো জায়গায় যত প্রবলেম সেটার মূল কারণ কি আজকে আমরা আবিষ্কার করে ফেলবো, যে মূল সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়। কিন্তু আমরা মূল সমস্যা না ধরে যেটা দেখি সেইটা মনে করে এইটা বোধহয় সমস্যা। নো, এটার পিছনের ইতিহাসটা জানলে খুব অবাক হয়ে যাব যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। এখন হলো কি, ওই যে 1915 সালে এটা আলাপ আলোচনা হইলো, 1917-তে বেলফোর ঘোষণা চলে আসলো। বেলফোর ঘোষণাটার পিছনে যিনি যে হেল্প করছে, এটা বলে রাখি যে আমরা অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, অস্ট্রিয়া বুঝি তো অস্ট্রেলিয়া না, কিন্তু এক কথায় হিটলার যে দেশে জন্ম নিছে অস্ট্রিয়া, ঠিক আছে, এবং যে জার্মানির পাশে যে, বুঝতে পারছি তো আমি, অস্ট্রিয়ান এবং হাঙ্গেরি, মানে অস্ট্রো হাঙ্গেরিয়ান একজন সাংবাদিক ছিল, নিশ্চয়ই আমরা তার নামটা জানি, থিওডর হেজেল, ঠিক আছে। উনি বললো কি যে আমরা সারা দুনিয়ার মধ্যে যেহেতু ইহুদিরা সব জায়গায় নির্যাতিত, তাদের জন্য আলাদা একটা স্টেট বানাইতে চাই। এবং উনি একটা জায়নিস্ট মুভমেন্টটা তৈরি করে ফেলেন, জায়নিস্ট মুভমেন্ট। আচ্ছা, তো এই মুভমেন্টটার পিছনে যারা যারা অর্থনৈতিকভাবে যে ইহুদিরা ধনী হচ্ছিল, সারা দুনিয়ার মধ্যে তারা ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করে, আস্তে আস্তে অর্থনৈতিকভাবে তারা খুবই সবসময় ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে। তারা বললো যে হ্যাঁ আমরা যে এরকম একটা স্টেট যদি হয়, একটা যেখানে আলাদা করে ইহুদিরা বাস করতে পারবে, তাহলে খুব মজাই হবে। তো এইটা আস্তে 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 সবাই যে চাচ্ছিল ইহুদিরা। 1917-তে বেলফোর ঘোষণা হলো, ব্রিটিশরা বললো হ্যাঁ আমরা আপনাদের জন্য এরকম একটা ব্যবস্থা করে দিব, আমাদের খালি টাকা পয়সা দিয়ে একটু হেল্প করেন। ওকে ফাইন। এরপরে যেটা হইলো সেটা খুব ডেঞ্জারাস। সেটা কি, অটোমান যে সাম্রাজ্য, ওই সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরলো মুসলিম রেভলিউশনারি যারা। তার মানে আমরা যদি ইতিহাস ভালো করে পড়ি, একটু পরে আরো বুঝতে পারবো, এই আমাদের পাক ভারত উপমহাদেশে যারা ছিল এই মুসলমানরাও কিন্তু আমরা দেখা যাচ্ছে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আর প্রথম বিশ্বযুদ্ধ করছি। এবং এইটা আমরা করলাম কেন, যে ব্রিটিশরা আমাদেরকে আমাদের জায়গা জমি ফিরাই দিবে। ওকে ফাইন। যুদ্ধ হইল, হওয়ার পরে দেখা গেল অটোমান সাম্রাজ্য পরাজিত হইল। পরাজিত হওয়ার পরে ব্রিটিশরা তাদের আসল যে টালবাহানা সেটা শুরু করলো। কি সেই টালবাহানা? ফ্রান্সকে বললো যে হ্যাঁ আমরা তাইলে এখন 50-50 করি। খুব ভালো। 50 সে নিল আর 50 দিয়ে দিল ফ্রান্সকে। দুই চোর বাটপার, বড় চোর বুঝতেই পারছি ব্রিটিশরা করছে। ইতিহাস সাক্ষী আমি যা বলছি প্রত্যেকটা ওয়েল ডকুমেন্টেড। এরপরে যেটা হইলো, ব্রিটিশরা করলো কি, যেই এলাকাটা তাদের কন্ট্রোলে আসছে সেই এলাকার মধ্যে যে প্যালেস্টাইন, সেইটা
প্যালেস্টাইনের ম্যাপটা দেখলে খুব অবাক হয়ে যাবো যে প্যালেস্টাইনের ম্যাপ যদি কেউ দেখি আমরা যে কিভাবে আসলো, এবং আমি প্রত্যেকে বলবো একটু খাতা কলম নিয়ে নোট ডাউন করতে, তাহলে বুঝতে পারবো গোটাল প্যালেস্টাইনে যা হচ্ছে এটার পিছনের কারণটা কি এবং কে এটার পিছন থেকে কলকাঠি নড়তেছে এবং এটার সমস্যার কেন সমাধান হচ্ছে না, এটা বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন ওই যে 50-50 করলো, 50% ব্রিটিশ তার নিজের কন্ট্রোলে রাখছে, আর ওর মধ্যে প্যালেস্টাইনের গোটাল এরিয়াটা আর 50% দিয়ে দিচ্ছে কাকে? ফ্রান্সকে। আচ্ছা যাক, ওই 50% বা ব্রিটিশদের আন্ডারে যে 50% আছে এইখানে তারা কি করলো যে এটা আমাদের কন্ট্রোলে আছে। এখন যারা হচ্ছে আরব রেভলিউশনারি তারা বলতেছে কিভাবে তোমরা যে আমাদের সাথে চুক্তি করলা যে আমাদের দিবা, কয় দাঁড়াও একটু ওয়েট করো, এই ওয়েট করো। এদিকে আবার হচ্ছে যারা ইহুদিরা তারা বলতেছে কি আমাদের যে টাকা পয়সা নিলা তা আমাদের যে একটা স্টেট দেওয়ার কথা, বলছে ওয়েট করো। এই দুই পার্টিকে বলতেছে ওয়েটিং এর মধ্যে রাখছে। এখন ওই মাঝখানে আবার হয়েছে কি, হিটলার বড় রকমের হত্যাযজ্ঞ, বড় রকমের হচ্ছে যে বলা যেতে পারে যে এটাকে বলবো জেনোসাইড, এটা করছে। এটা খুব খারাপ, সবসময় খেয়াল রাখবো কোনো মানুষকে হত্যা করা এটা একেবারে খারাপ জিনিস, এটা কোনোদিন আমরা কাউ সাপোর্ট করবো না। তা এইটার কারণে হইলো কি ওইখান থেকে মানে একেবারে গোটাল জার্মানি থেকে শুরু করে, এবং হিটলার তো অনেকগুলো দেশ আক্রমণ করছিল, যেই জায়গায় যত হচ্ছে ইহুদি ছিল সব হচ্ছে কি করবে, ঠিক আছে যান বাঁচানোর জন্য তারা হচ্ছে যে ইয়ার দিকে আসতেছিল, ওটাকে কি বলে প্যালেস্টাইনের দিকে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যতক্ষণ পর্যন্ত গোটাল প্যালেস্টাইন অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল তখন এখানে মুসলমান, তারপরে জিউস মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান খুব পিসফুলি, খুব আরামদায়ক ভাবে বাস করতেছিল। কিন্তু যখন হচ্ছে যে ইংল্যান্ড এটা ব্রিটিশরা এটার ক্ষমতা গ্রহণ করলো, গ্যাঞ্জাম লাগাই দিল। গ্যাঞ্জামটা লাগাইলো কিভাবে? যারা মুসলমান রেভলিউশনারি তাদেরকে বলতে চায় তোমাদের জমি তো তোমরাই থাকবা, আবার ওদিকে ইহুদিদেরকে বলছে তোমরা সারা দুনিয়ায় বিতাড়িত কি করবা, তোমরাও আসো। মানে এদিকেও লাগাই দিছে ওদিকেও লাগাই দিছে, আর বাইরে আবার আসি করছে আরেকটা কথা। মানে পুরা মোনাফেকির সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল যদি কেউ দেখে তাহলে এখানে দেখতে পাবে। তা এখন ওদিক দিয়ে হচ্ছে যে আরব রেভলিউশনের ওরা বলতেছে আমাদের জমি আমরা কেন থাকবো না, আমাদেরকে দাও। আর ওদিকে হচ্ছে জিউস যারা ইহুদি তারা বলতেছে আমাদের সাথে তোমরা বেলফোর ঘোষণা করলে, আমাদেরকে যে হচ্ছে একটা ওয়াদা দিছো তা ওইটা রাখো। তার মানে মেইন প্রবলেমটা যে তৈরি করছে এটা কিন্তু ব্রিটিশরা করছে, এবং দুই দিকেই হচ্ছে সে দুই রকম কথা বলছে। আবার ওদিকে ফ্রান্সের সাথে, ফ্রান্সকে আমি আলাদা করছি এখন আপাতত, এই দুই গ্রুপেই হচ্ছে কি হচ্ছে মনে করতেছে যে আমাদের সাথে বোধহয় ব্রিটিশ আছে। ব্রিটিশ সাথে থাকা মানে এর মতো মুনাফেক এবং এর মতো দুই নাম্বারই কথা যে বিশ্বাস করছে সেই ধ্বংস হয়েছে। এবং ঘটনাটা যে এখানে হইলো সেটা হলো 1940-এর দিকে আস্তে আস্তে হচ্ছে যে দেখা গেল ইহুদিরা আসতেছে, 40 গেল, 42 গেল, 43 গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হচ্ছে যে বোমা পড়লো 45-এ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো একদম সহজ করে ওই জাপানের হিরোশিমা নাগাসাকির পরে, তারপরে হইলো কি যারা আরব রেভলিউশনারি তারা খুব ভালো করে ধরছে যে তোমরা আমাদের সাথে কথা কইছো প্রথম বিশ্বযুদ্ধের পরে দিবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলো, দিচ্ছ না কেন? ওরা তারপরে করছে যে দেখো এটা তো একটু গ্যাঞ্জাম লাগিয়ে গেছে, আমরাই বাবা বিদায় নিচ্ছি, তোমরা হচ্ছে ভাগ করি নাও। এটা কেমন কথা? বলছে হ্যাঁ 1948 সালের ঘটনা। তার আগে ওরা বললো যে 48 সালে তারা ব্রিটিশ এখান থেকে চলে আসছে, কিন্তু চলে আসার আগে 47 সালে ওরা বলছে যে ইউএন যে আছে, ইউনাইটেড নেশন, যে তারা হচ্ছে এই গোটাল হচ্ছে যে প্যালেস্টাইন যে এরিয়াটা আছে এটা ভাগ করে দিবে। তা বলছে তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে গোটালটা যে ভাগ করবে, কিভাবে ভাগ করবে? ভাগ করাটা খুব ইন্টারেস্টিং। গোটাল যে প্যালেস্টাইনটা যেটা অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল সেখানে কিন্তু মুসলমানও থাকতো, খ্রিস্টানও থাকতো, ইহুদিও থাকতো, এবং 3 ধর্মের লোকে ছিল, কোনো সমস্যা নেই। এটা বুঝতে হবে। অনেকে আমরা যে মনে করি এটা মুসলমান আর ইহুদিদের ফাইটিং, ব্যাপারটা মোটেই এরকম না। এখানে হচ্ছে যারা ওইখানকার আদিবাসী ছিল, মানে ওইখানে ওই সময় ছিল, তাদের মধ্যে মুসলমান ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, কোনো সমস্যা নেই, সব ধর্মের লোকে ছিল। কিন্তু ওই যে যারা 1917 সালের বেলফোর ঘোষণার আগের থেকে আসতেছিল, কিন্তু তারপরে যখন ম্যাসিভ অ্যামাউন্টের লোকজন আসা শুরু হয়েছে তখন 40-এর পর থেকে কিন্তু এটা নিয়ে সমস্যা। দুই পার্টি বুঝতেছে যে এটা কেমন জানি একটা গ্যাঞ্জাম লাগতেছে, মানে বেশি পরিমাণ সারা পৃথিবী থেকে হচ্ছে ইহুদিরা আসতেছে, আর ওইখানকার যারা স্থানীয় আগে ছিল তাদেরকে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য কোনো সুযোগ সুবিধা হচ্ছে না, মানে এটা বুঝতে পারতেছে যে ভবিষ্যৎটা খুব গ্যাঞ্জামপূর্ণ হবে। আচ্ছা এখানে মাঝখানে কয়েকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে 47 সালে ইউএন একটা হচ্ছে যে হঠাৎ করে একটা হচ্ছে ঘোষণা দিয়ে দিল। ঘোষণাটা কি? যে গোটাল যে এরিয়া আছে সেই এরিয়াকে 3টা ভাগ করছে, 3টা ভাগ। তার মধ্যে 55% 55 এইটা দিয়েছে ইহুদিদের। কোন ইহুদি? যারা নতুন ভাবে ওই যে ইহুদি রাষ্ট্রে আসতেছে, যে তোমরা হচ্ছে এই 55%। আর 43 থেকে 44% এইটা দিয়েছে হচ্ছে যে ইয়াকে, ওটাকে কি বলে, যে হচ্ছে যে যারা ওইখানকার আগের আদিবাসী ছিল আরব তাদেরকে। আর 1 থেকে 2% এটা হচ্ছে ইন্টারন্যাশনালি, যেমন হচ্ছে যে জেরুজালেম যেটা, যেখানে আল আকসা মসজিদ, সেটা তো হচ্ছে
মুসলমানদেরও প্রিয় স্থান, খ্রিস্টানদেরও, ইহুদিরও। তা বলতেছে এইটা হচ্ছে আমরা আমাদের হাতে রাখবো, মানে এটা ইন্টারন্যাশনালি থাকবে, সব ধর্মের লোক আসে এখানে ইয়া করবে। তা এই কথাটা যখন বললো তখন যেটা হয়েছে খুব ডেঞ্জারাস, সেটা হচ্ছে যে একটা জিনিস তখন আমরা লক্ষ্য করলাম, হ্যাঁ, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা কি, সেটা হচ্ছে যে এই ঘোষণাটা কিন্তু হচ্ছে যে স্বাভাবিকভাবেই হচ্ছে যারা ওইখানকার আরব ছিল তারা মানতে চায়নি, যে এটা কেমন কথা, আমরা হচ্ছে যে এতদিন থেকে এখানে আসি, আমাদেরকে দিবে মাত্র 43-44%, আর 55% যারা পরে আসলো তাদের, আর জেরুজালেম এটা আবার ইন্টারন্যাশনালি, এটা এরা মানে নাই। এই না মানার কারণে যুদ্ধ শুরু হয়ে গেল। এবং 1948 সালে কিন্তু ইসরায়েল যখন হচ্ছে যে ওই ইউএন যখন 1947 এটা করলো, 48-এ ব্রিটিশরা এখান থেকে চলে গেল, বাস ইসরায়েল বললো যে আমরা হচ্ছে যে ইউএন এর মানে ইউনাইটেড নেশনের যে হচ্ছে কথা, সেই কথা অনুযায়ী আমরা হচ্ছে এটাকে হচ্ছে যে আমাদের দেশ হিসাবে গড়ে তুলবো। ওকে, এরপরে কি হইলো, চতুর্দিকের আরব যে দেশগুলো আছে 5টার মতো দেশ, এরা হচ্ছে অ্যাটাক শুরু করলো। কিন্তু ওই যে ব্যাপারটা হচ্ছে এখানে তো মূলত হচ্ছে যে ইসরায়েল যে রাষ্ট্রটা, সে কিন্তু হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, এদের যে শক্তিটা, এইটা হচ্ছে পিছন থেকে তাদেরকে পুরা দিচ্ছিল। সাইনবোর্ড উপরে ইসরায়েল, কিন্তু পিছন থেকে এরা হচ্ছে পুরো শক্তিটা এদেরকে দিচ্ছে। এবং দেওয়ার পরে হচ্ছে যে যুদ্ধ শুরু হইলো। যুদ্ধে দেখা গেল স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে একটা ছোট্ট রাষ্ট্র, অবশ্যই আমি সবসময় বলি যে কোনো যুদ্ধের আমরা বিপক্ষে, এবং সেটা যুদ্ধ না করে যদি হচ্ছে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় সবচেয়ে সেরা। কিন্তু যুদ্ধ যখন লাগার পরে দেখা গেল মুসলমান যে দেশগুলো আছে এরা হচ্ছে যে যুদ্ধে পরাজিত হয়ে গেল। এবং যুদ্ধে পরাজয় যখন হওয়ার পরে সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে যে ওই যে যেই ভাগটা করে দিয়েছিল ইউএন, সেই ভাগ অনুযায়ী 55% কার দখলে ছিল? ইসরায়েল, মানে ইহুদি। 43 থেকে 44 হচ্ছে ওইখানকার যারা আরব, আর 1-2% হচ্ছে ওই যে জেরুজালেম যে এলাকাটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি, এই তো হিসাব। কিন্তু ডেঞ্জারাস যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথম যে হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ হলো, যুদ্ধের পরে দেখা গেল যে খুব ডেঞ্জারাস যেটা, যে কয়েকটা এরিয়া কয়েকজন দখল করে নিছে। যে ভাই এই জিনিসটা বুঝলাম না, দেখি এটা খুব ডেঞ্জারাস। এটা যদি আমরা নোট ডাউন করি তাহলে আমার মনে হয় যে একটু আমরা বুঝতে পারবো যে প্রবলেমটা আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছে। যখন এটা হওয়ার পরে দেখা গেল গাজা স্ট্রিপ আছে না, গাজা যে হচ্ছে ওটা কি বলবো, যে হচ্ছে উপত্যকা, এইটা চলে গেল হচ্ছে ইজিপ্টের কাছে। ইজিপ্ট মানে বুঝতে পারছি নিশ্চয়ই মিশরের পিরামিড যেটা আছে, ওরা গাজা স্ট্রিপটা দখল করে নিল। আচ্ছা, এটা বুঝতে হবে, গাজা স্ট্রিপ মিশরের কাছে গেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট ব্যাংক যেটা, ওই যে পূর্ব তিমুর আমরা বলি না, এইটা চলে গেল হচ্ছে জর্ডানের কাছে, জর্ডান এটা নিয়ে নিছে। আর যেখানকার স্থানীয় যে প্যালেস্টাইন, ওদের কোনো জায়গা জমি নাই, 7 লাখের মতো প্যালেস্টাইন, ওরা কি করবে, কোনো অস্তিত্ব নাই, ওরা কোন জায়গায় থাকবে কোনো ঠিকানা নেই। ওদেরকে 43-44% যেটা দিছে, প্রথম যে যুদ্ধ লাগার পরে দেখা গেল গাজা স্ট্রিপটা ইজিপ্ট দখল করে নিয়েছে, মিশর পিরামিড। আর ওয়েস্ট ব্যাংক যেটা, এটা জর্ডান, বুঝতে হবে এটা। আর যারা ওইখানকার রিয়েল লোক, ওদের নামে কিছু নাই, 7 লাখ লোক ওইখান থেকে বিতাড়িত। এই যে পথ হারা হইলো, এটাকে নাকাবা বলে, মানে হচ্ছে বড় রকমের হচ্ছে বাস্তুচ্যুত। এই যে এখন যেমন রোহিঙ্গারা হয়, তার চাইতে ভয়ঙ্কর, হ্যাঁ, এইরকম হয়েছে। আচ্ছা, এর পরে যেটা হইলো সেটা হচ্ছে 49 গেল, 50, 55, 60, 65, 67 সালের ঘটনা। আরব এবং ইসরায়েলের আবার যুদ্ধ হইল। এই যুদ্ধটা 1 সপ্তাহ টিকে নাই, মাত্র 6 দিন টিকছে, 6 ডে ওয়ার। 6 দিন যুদ্ধ হইলো। যুদ্ধ হওয়ার পরে দেখা গেল ওই যে এলাকাগুলো হচ্ছে জর্ডান, তারপর হচ্ছে ইজিপ্ট দখল করছিল, ওই এলাকাগুলো হচ্ছে ইসরায়েল দখল করে নিছে। তার মানে প্রথম যে আরব ইসরায়েল যুদ্ধ হইলো, সেইখানে দেখা গেছে আরবের যেই মানে লোকাল যারা প্যালেস্টাইন ছিল, তাদের জমি কিছু জর্ডান দখল করছে পূর্ব তিমুরে, আর ইজিপ্ট যেটা সেটা দখল করছিল হচ্ছে ইয়ারটা, ওটাকে কি বলে, আরে কি বলে, গাজা যে স্ট্রিপ আছে সেটা, গাজা উপত্যকা। এবং এই দুইটা তখন কি করলো, দ্বিতীয় যে হচ্ছে 6 দিনের যুদ্ধ, সেখানে দেখা গেল ইসরায়েল এটা দখল করে নিছে। 67, মাথা রাখতে হবে, 1967 ঠিক 3 বছর আগে, 1964, এই সালটা খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে বিটিভি আছে না, ওই বছর চালু হয়েছে 1964। এবং ওই বছর হয়েছে কি, 1964 পিএলও বলে একটা অর্গানাইজেশন তৈরি হলো। প্যালেস্টাইন যে আছে তাদের হচ্ছে লিবারেশনের জন্য একটা অর্গানাইজেশন, পিএলও। এবং এই 1964 যে পিএলও তৈরি হয়েছে, বিটিভি যেই বছর বাংলাদেশে সম্প্রচার শুরু করছে, তার ঠিক বলা যেতে 5 বছর আগে ইয়াসির আরাফাত ফাতা বলে হচ্ছে একটা হচ্ছে বলা যেতে পারে যে হামাস যেমন আছে না, এরকম ফাতা বলে হচ্ছে একটা অর্গানাইজেশন তৈরি করলো। এটার কাজটা কি ছিল, এরা চাচ্ছিল যে আমরা হচ্ছে করব,
যে আমাদের যারা হচ্ছে যে এই যে ইসরায়েল যে আমাদের সাথে বিরোধিতা করতেছে, আমরা এটাতে হচ্ছে তাদের সাথে লড়াই করব, লড়াই করে আমরা আমাদের যে হচ্ছে অধিকার সেটা হচ্ছে প্রতিষ্ঠিত করব। এটা 1959। তারপরে 64-তে আসলো পিএলও। বুঝতে হবে, পিএলও গঠন হওয়ার পরে পিএলও বলতেছে আমরা অ্যাটাক করব। ওকে, তখন করলো কি আমেরিকা, ইংল্যান্ড, পশ্চিমের অস্ট্রেলিয়া, যে দেশগুলো আছে যেগুলো আমরা সভ্য ভদ্র কই, মূর্খ, এরা কি করলো, এরা কইলো যে আমরা হচ্ছে যে এই পিএলও আছে একে হচ্ছে টেরোরিস্ট গ্রুপ হিসাবে চিহ্নিত করে দিলাম। দেখেন, চিন্তা করেন, আপনার বাসায় আপনার জমি জায়গা বাড়ি কাউকে ভাড়াটিয়াদেরকে দিছিলেন বা কাউকে হচ্ছে অতিথি হিসাবে বিপদে পড়ছে রাখতে দিছেন, সে করছে যে ভাই আমার কোনো জায়গা যাবার নাই, আমি তোমাকে হচ্ছে বাড়ি থেকে বিতাড়িত করবো, বা বাড়ির হচ্ছে 100 বিঘা জমির 55 বিঘা আমার, 45 বিঘা তোমার, 100টা রুমের 55টা হচ্ছে আমার, তোমার 45টা, আর 2-3টা রুম হচ্ছে কমন পিপল সবার থাকবে, আর হচ্ছে তোমাকে মানে নিতে হবে। আপনি বললেন এটা কেমন কথা, তুমি আমার বাড়ি দাও, আমি কেন মানবো? কথা তুমি মানবা না, তাইলে এখন ফাইট করো। তা তুমি তো ভদ্রলোক ছিলা, ফাইট করছো, পারো নাই। তখন দেখা গেছে যে 45টা দিচ্ছে সেই 45টারও 30টা 35টা আরো অন্যরা তোমাকে যারা হেল্প করতেছে তারা দখল করে নিচ্ছে। এত ভয়ঙ্কর এই ইতিহাস। তারপরে যেটা হইলো সেটা হলো যে 1964 সালে যখন পিএলও গঠন হইলো তখন ওদেরকে বললো যে এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন। কিন্তু ওরা তো আসলে ওদের নিজেদের হচ্ছে জন্য হচ্ছে চেষ্টা করছিল যাতে নিজেদের যে মাতৃভূমি সেইটা যাতে তারা ফিরে পায়। 64-র পরে প্রায় 9-10 বছর পরে 1973 এই সময় আরেকবার হচ্ছে আরবের সাথে হচ্ছে ইসরায়েল একটু খুঁটাখাটোকি শুরু হয়। তো এটা খুব একটা ম্যাসিভ কোনো কিছু না যে এরকম ছিল সেই অবস্থা, কারণ আগে সবে তো দখল করে নিছে ইসরায়েল। ওই যে 73-এর পরে 74 যখন হইলো তখন আমাদের যে জাতিসংঘ আছে না, তারা বলতেছে যে না, এই যে পিএলও যারা আছে তারা হচ্ছে রিয়েল যে হচ্ছে ফিলিস্তিনি তাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে যে কথা বলতেছে, তারা হচ্ছে ওদের পক্ষের হচ্ছে যে একটা বলা যেতে পারে প্রতিনিধিত্বশীল সরকার এরা বানাবো আমরা, এই জন্য তাদেরকে আমরা রিকগনাইজ করলাম। এই যে যখন তাদেরকে রিকগনাইজ করলো, করার পরে 1974 তার ঠিক 5 বছর পরে কি হলো, ইয়াকে আমরা চিনিত না, ওই যে কি বলে এটার নাম আনোয়ার সাদাত, এটা প্রত্যেকে আমরা জানি যে ইজিপ্টের যে হচ্ছে আনোয়ার সাদাত, সে এবং ইসরায়েলের যে হচ্ছে যে বলা যেতে পারে প্রাইম মিনিস্টার, এদের মধ্যে হচ্ছে একটা চুক্তি হইল। এটাকে বলে এটা মূলত চুক্তিটা এরকম, ওই যে 1967-তে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধতে কি হয়েছিল দেখা গেছে যে ওই যে এরিয়াটা 1948 সালে দখল করে নিছিল হচ্ছে কে, হচ্ছে ইজিপ্ট, সেই জিনিসটা কিন্তু 67-তে চলে গেছে কার কাছে, আবার ইসরায়েলের কাছে চলে গেছে। মানে জিনিসটা একটু ক্লিয়ার করি, ইউএন ভাগ করে দিয়েছে, 55% ইহুদি রাষ্ট্র পাবে, 43-44% পাবে হচ্ছে এই যে ওইখানকার প্যালেস্টাইনিয়ান যারা রিয়েল বাড়ির মালিক, আর 1-2% হচ্ছে আন্তর্জাতিকভাবে সবার জন্য, মানে ওটা ইন্টারন্যাশনাল কমিউনিটি ওটা কন্ট্রোল করবে। তা প্রথম যে হচ্ছে আরব যুদ্ধ হইলো, যুদ্ধ হওয়ার পরে দেখা গেছে ইসরায়েলের কোনো কিছুতে এরা নিতেই পারে নাই, যেটা প্যালেস্টাইনের ছিল সেইটাই আবার দখল করে নিছে হচ্ছে ইজিপ্ট। তা ইজিপ্ট দখল করছে কোনটা, ওই যে যেটা আমি বলছিলাম গাজা স্ট্রিপটা, তা সেই গাজা স্ট্রিপ দখল করছিল ইজিপ্ট এবং তার আন্ডারেই ছিল। 67-তে যে 6 দিনের যুদ্ধ হলো সেই যুদ্ধে আবার ওটা কে নিয়ে নিছে, ওইটা নিয়ে নিছে আবার হচ্ছে ইসরায়েল। এখন তার ঠিক 12-13 বছর পরে ইজিপ্টের যে আনোয়ার সাদাত সে বলতেছে যে আমরা একটা চুক্তি করি। কি সেটা? চুক্তিটা হচ্ছে যে তুমি আমাদের কাছে 67 সালে যেটা নিছিলে সেটা আমাদেরকে ফিরিয়ে দিবা। কয় ঠিক আছে, তাহলে আমরা কি সুবিধা পাবো, যে তোমাদেরকে আমরা স্বীকৃতি দিব। এই প্রথম হচ্ছে আনোয়ার সাদাতের নেতৃত্বে ওই যে রয়েছে ইসরায়েলকে প্রথম হচ্ছে তারা স্বীকৃতি দিল। এই যে স্বীকৃতিটা দিল, স্বীকৃতি দেওয়ার পরে কিন্তু আনোয়ার সাদাতের প্রতি সমস্ত আরবের লোক এতটা নাখোশ হয়েছে যে গোটা ইজিপ্টকে 1979 থেকে 1989 প্রায় 10টা বছর আরব লীগ যে আছে সেখান থেকে তাদেরকে হচ্ছে বরখাস্ত করছে। ওই যে নকল করতে গেলে স্টুডেন্টকে হচ্ছে করে না, 1 বছর সাসপেন্ড, 10 বছর হচ্ছে যে একে হচ্ছে রাখা হবে না, ওকে করছে। এবং ঠিক 1979 2 বছর পরে 1981 সালে দেখা গেল যে আনোয়ার সাদাত হচ্ছে আততায়ীর গুলিতে হচ্ছে সে একবারে দুনিয়া থেকে বিদায়, বোঝা গেছে। আচ্ছা, 1979 গেল, 81 গেল, এর ঠিক 6 বছর, মানে যেবার 1986-তে ম্যারাডোনা অসাধারণ খেললো না মেক্সিকোতে, তার ঠিক 1 বছর পরে 1987 সালে আরেকটা জিনিস তৈরি হইলো, তার নাম কি হামাস বলতেছে ওই যে খেলাছে 1959 সালে যে তৈরি হয়েছিল, কি নাম, ওই যে ফাতাহ, ওই ওদের যেভাবে আন্দোলন চলতেছে ওই আন্দোলনে হচ্ছে আমরা হচ্ছে আমাদের হারানো জমি পাবো না, আমাদের হচ্ছে যে অ্যাটাকে যাইতে হবে। এরা আবার একটু বেশি অ্যাটাকে গেছে, ভালো খারাপ সেটা আমরা পরে বলতেছি। তো এরা বলছে যে আমরা হচ্ছে যে মানে পুরো হচ্ছে যে ওই ইসরায়েল যে জায়গায় হচ্ছে আছে তাদেরকে হচ্ছে আমরা ওইটাকে বলে সেলফ সুইসাইডাল বম্বিং, হ্যাঁ, দরকার নিজেও মরবো কিন্তু তাদেরকেও মারবো, এই মোটো নিয়ে তারা হচ্ছে আগে গেল।
তো এটা হচ্ছে 1900 কত সালে, 87 সালে তৈরি হয়ে গেল হামাস। এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 87-র আরো 5-6 বছর পরে 93 সালের দিকের ঘটনা, এটা খুব ইন্টারেস্টিং একটা সাল। কি কারণ সেটা বলি। ইয়াসির আরাফাত যে ছিল, তার মানে হচ্ছে যিনি পিএলও যে আছে ওইটার বলা যেত চেয়ারম্যান, আর ওই যে ইসরায়েল যে ছিল, ইসরায়েলের ওই সময় যে প্রাইম মিনিস্টার, তার একটা নাম আছে ইয়াৎসাক রবিন। ইনি আবার হচ্ছে 6 ডে ওয়ার আছে না, ওই যে 6 দিন যে 67 সালে যুদ্ধ হয়েছে, ওইটার হচ্ছে আমরা যেমন 1971-এ বীরশ্রেষ্ঠ দিয়েছি না, এইরকম উনি বেঁচে থাকা বীরশ্রেষ্ঠ বলা যেতে পারে, মানে ওয়ার হিরো ছিল। তাই ইয়াৎসাক রবিন যে আছে, উনি কি করলো, উনি হচ্ছে যে খুব ভালো মনের মানুষ ছিল। স্বীকার করতে হবে, একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেক ধর্মে কিছু ভালো লোক আছে, প্রত্যেক ধর্মে কিছু খারাপ লোক, কিন্তু আমরা হচ্ছে একেবারে জেনারেলাইজ করি, এটা ঠিক না। মুসলমানের মধ্যে ভালো আছে, খারাপ আছে, খ্রিস্টানের মধ্যে ভালো আছে, খারাপ আছে, ইহুদির মধ্যে ভালো আছে, খারাপ আছে। এবং সবসময় মাথায় রাখতে হবে, যে কারোর সাথে যে কোনো অন্যায়, সেটা যদি আমার ভাইও করে, অন্যায়কে অন্যায় বলতে হবে। এই বেসিকটা আমাদের ঠিক রাখতে হবে। আমরা এই জায়গাতেই হচ্ছে খোঁচার মশন। আচ্ছা, যে জিনিসটা আমি বলতেছিলাম, যখন হচ্ছে 1993 সালে ইয়াৎসাক রবিন, ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার, আর হচ্ছে এটার নাম কি, ওই পিএলওর যে চেয়ারম্যান, কি নাম, ইয়াসির আরাফাত, এরা বললো যে আমরা একটা চুক্তি করব। কি সেটা? ওই চুক্তির একটা স্পেশাল নাম আছে অসলো চুক্তি। জিমি কার্টার ইউএস প্রেসিডেন্ট ছিলেন, ওনারা বললো যে ঠিক আছে, এই চুক্তিটা হচ্ছে এরকম যে গোটাল যে হচ্ছে যে উপত্যকাটা আছে, মানে এক কথায় প্যালেস্টাইন যে হচ্ছে অংশটা আছে, এইটার মধ্যে একটা হচ্ছে অংশ হচ্ছে যে ইসরায়েলের কাছে যাবে, আর একটা অংশ যেটা আছে সেটা হচ্ছে প্যালেস্টাইনারদের কাছে আসবে, এটা ওরা বলছে। আচ্ছা, তা এটা যখন বলছে, যে কেউ বলবে এটা তো একটা ভালো দিক মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে একটু কিন্তু আছে, সেই কিন্তুটা কি সেটা বোঝার আগে একটা জিনিস বলি। এইটা যখন বলা হলো, তখন দেখা গেছে কিছু কট্টর যে ইহুদি আছে, কট্টর ইহুদি মানে যারা হচ্ছে যে কচ্ছে যে না আমরা হচ্ছে গোটাল এরিয়া দখল করে নিব, তারা প্রচুর খেপে গেল ইয়াৎসাক রবিনের উপরে, প্রচুর খেপে গেল যে না, এক তো এটা কেমন করলেন, ওদের সাথে কেন আপনি হচ্ছে চুক্তি করবেন। আবার যখন ইয়াসির আরাফাত এই চুক্তি করছে, তার উপরেও হচ্ছে আবার ওই হামাসের যারা লোকজন, তারাও প্রচুর খেপে গেছে যে কি ব্যাপার, ওরা আমাদেরকে কতটুকু দিচ্ছে, হিসাব দেখো। তা হিসাব যেটা দেখাইছে সেটা খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর কিরকম, ওই যে আমাদের হচ্ছে যে ওয়েস্ট ব্যাংক আছে না, খেয়াল আছে কি, সেইটা হচ্ছে ওই কি বলো এটাকে, আমি যদি আরেকটু সহজ করে বলি, যে হচ্ছে যে এই যে যেটা ওই প্রথম যে হচ্ছে ওয়ার হয়েছিল, সেইখানে কিন্তু চলে গেছিল কার হাতে, ওই যে যেটা গাজা স্ট্রিপটা ছিল ইয়ার কাছে, ওটা কি বলে, ইজিপ্টের কাছে, ঠিক না। আর ওয়েস্ট ব্যাংক যেটা ছিল, সেই ওয়েস্ট ব্যাংকে এরা 3টা ভাগ করছে। ওয়েস্ট ব্যাংকটা জর্ডানের কাছে গেছিল, ওই ওয়েস্ট ব্যাংক যেটা আছে সেইটাকে এরা 3 ভাগ করছে। কিরকম? 3টা ভাগের পার্ট 1, পার্ট 2, পার্ট হচ্ছে 3। পার্ট 1 যেটা, সেইটাকে দিছে যে এটা হচ্ছে আপনাদের কাছে, আপনাদের মানে এটা প্যালেস্টাইন হচ্ছে কন্ট্রোল করবে। পার্ট 2 সেইটা হচ্ছে কে, এটা হচ্ছে প্যালেস্টাইন এবং হচ্ছে ইসরায়েল দুইটাই। পার্ট 3 যেটা 3, সেইটা আবার পুরাটাই কন্ট্রোল থাকবে হচ্ছে ইসরায়েলিদের হাতে। এবং খুব ডেঞ্জারাস যেটা, এত অল্প অল্প হচ্ছে যে অংশ হচ্ছে যে প্যালেস্টাইনকে দিয়েছে, যে আসলে এদের মেজাজ গরম হওয়ারই কথা, যে অন্তত তোমরা আমাদের 100%ই ছিল আমাদের, সেইখানে ইউএনএ যেটা দিছে 55% আমাদের, তোমাদের, আর 45-43 আমাদের, সেইটা দাও। সেইটা না, বলা যেতে পারে খুবই নগণ্য, মানে, এবং দিয়েছে ভাগ ভাগ করে, মানে হচ্ছে একটা জায়গায় যে দিবে সেটাও দেয়নি, মানে বিচ্ছিন্ন একটা জায়গা হচ্ছে, ধরা যাক বাংলাদেশটা ভাগ করছি 10টা বিভাগে, একটা অংশ দিলাম এক পার্টিকে, আরেকটা অংশ দিলাম অন্য আরেকটা পার্টিকে, হ্যাঁ, এরকম করে। তার মানে বোঝা যাচ্ছে যে এরা আসলে আলটিমেটলি চালাইতে পারবে না, এরকম একটা গ্যাঞ্জামের মধ্যে রেখে দিয়েছে। তো স্বাভাবিক হামাস করছে না, এটা আমরা মানি না। এবং এটা হামাস না মানাটাও যৌক্তিক ছিল। আবার অন্যদিকে যারা ইহুদির কট্টরবাদী জায়নিস্ট মুভমেন্ট, ওরা করছে যে না, ওইটুকু আমরা দিব না, গোটালটাই আমাদের লাগবে। এই তো 93 গেল, 94-তে নোবেল প্রাইজ পেয়ে গেল কে, ইয়াসির আরাফাত আর হচ্ছে ইয়াৎসাক রবিন। নোবেল প্রাইজ পাওয়ার ঠিক পরের বছর ওই যে ঘটনা ঘটছিল হচ্ছে আনোয়ার সাদাত, তো ক্রিমিনালি সে তো ভালো কাজ করে নাই, এই নিয়ে হচ্ছে 1995 সালে হচ্ছে যে একদম এক জায়নিস্ট একজন এসে তাকে হচ্ছে একবার হত্যা করে ফেলে। বাস, এই যখন হত্যা হইলো, যেই জায়গায় হওয়ার কথা ছিল একটু শান্তি চুক্তি হবে, সেইখান থেকে হচ্ছে আউট। এরপরে ফাতা এবং হামাস এই দুইজনের হচ্ছে গ্যাঞ্জাম লাগিয়ে গেল। এবং ফাতা হামাস কি করলো, 1995 পরে 2000 গেল, 2005 গেল, 2006 গেল, 6 একটা ইলেকশন হইল। ওই ইলেকশনে দেখা গেল যে হামাস জিতে গেছে। কোথায়? গাজায়, যে জায়গায় এখন এই যে সব নোংরামিগুলো চলতেছে, এত রকমের ভয়ঙ্কর নির্যাতন চলতেছে, এইটা হামাস জিতে গেল। হামাস যখন জিতলো, তখন ওইখানকে যে ফাতা গ্রুপ ছিল, তারা আবার ওই যে মানে বিএনপি আওয়ামী লীগ লাগিয়ে গেছে। ফাতা করছে যে না, আমরা এটা থাকবো, আমরা হচ্ছে ইসরায়েলের সাথে কানেকশন হ্যান ত্যান। তাই স্বাভাবিকভাবে হামাস করছে যে
রোডে ফাইট শুরু হয়ে গেছে, ওই যে আগস্ট মাসে যা হয়েছে, ফাইট শুরু হয়ে গেল। 5 দিনের মাথায় হামাসের আক্রমণে যারা ফাতা গ্রুপের ছিল সব পালাইছে। পালাই কই গেল? ওই যে ওয়েস্ট ব্যাংক, খেয়াল আছে? ওয়েস্ট ব্যাংকে গেছে। ওয়েস্ট ব্যাংকে মাহমুদ আব্বাস নামে একজন আছে, মূর্খ। এ হচ্ছে প্যালেস্টাইনের হচ্ছে কি এখন ওই অংশের হচ্ছে যে তারা হচ্ছে যে ওইখানকার প্যালেস্টাইনিয়ান গভর্নমেন্ট তারা পরিচালনা করে। এদের প্রতি মুহূর্তে কথা হয় ইসরায়েলের সাথে, কথা কওয়া খারাপ কিছু না, কিন্তু লজিক্যাল তো হইতে হবে। এবং ওদের সাথে সম্পর্ক, ওই জায়গায় ওরা ফাতার গ্রুপ চলে গেল। এবং ফাতা আর হামাসের এই যে ফাইটিং 2006-7 সাল থেকে, 6 নির্বাচন হলো, 7-এ ফাইটিং হয়েছে। হওয়ার পরে 7 থেকে 10 গেল, 15 গেল, 20 গেল, ঠিক না? এখন 25। আচ্ছা, আমি সবসময় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে ইসরায়েল যে আছে, ইসরায়েলেও কিন্তু অনেক ভালো লোক আছে, আবার অনেক খারাপও আছে। হামাস যে আছে এখানে অনেক ভালো লোক আছে, অনেক খারাপ লোক আছে। প্যালেস্টাইনের মধ্যে অনেক ভালো লোক আছে, খারাপ লোক আছে। কিন্তু আমাদের সবসময় চিন্তা করতে হবে যে লিগাল এবং লজিক্যাল কোনটা। আমি ধরা যাক যে রাস্তায় বিপদে পড়ছি, এক বাড়িতে নক করলাম যে ভাই আমি খুব বিপদে পড়ছি, আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে? বলছে যে ঠিক আছে ভাই, আশ্রয় আপনি নেন। আমি কইলাম যে আমার সাথে আরো 20 জন রাস্তায় আটকা পড়ছে, ওরা বাড়ির লোক খুব ভালো ছিল। কইছে ঠিক আছে আসেন। আরো 20 জন আমরা বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে আমরা ওই জায়গায় আসি। 5 দিন গেল, 7 দিন গেল, 10 দিনের দিন আমি কইলাম যে একটা কষ্ট হয়ে গেছে, একটা খবর খারাপ। কি খবর? যে হচ্ছে আমাদের তো লোকজন আরো বিপদে পড়ছে, সবাই আসবে। তা বাড়ির লোকজন যারা ছিল বলছে এতজন আসবেন? আচ্ছা ঠিক আছে আসেন। তা বলতেছে দেখেন আপনারা তো এই এলাকায় আছেন, আপনার তো ওই 100টা হচ্ছে যে রুম আছে, তার মধ্যে 55টা আমাদের দিয়ে দিতে হবে, এবং এটা পার্মানেন্ট আমাদের। তো এই কথাটা যদি আমি যে একটা লোককে বলি, এটা যতটা অযৌক্তিক হবে, ঠিক এই ঘটনাটাই কিন্তু হচ্ছে ঘটতেছে। এটা কমন সেন্স। এটার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই, রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার নাই, অসাধারণ টিচার হওয়ার দরকার নেই, কিছু না, কমন সেন্স। যে কেউ কবে যে এটা কি জিনিস, এটা ফির কেমন কথা। তো এই জিনিসটাকে যারা সাপোর্ট করে, সে যে ধর্মেরই হোক, ধর্মের সাথে এটা সম্পর্ক না, ও হিউম্যান বিং কিনা এইটা নিয়ে প্রশ্ন তুলতে হবে। মানে মানুষ হিসাবে তার কোনো রকমের, মানুষ হিসাবে তার কোনো রকমের হচ্ছে ইয়া আছে কিনা, ওটাকে কি বলে, যে হচ্ছে যে নিজেকে হচ্ছে মানুষ বলার কোনো এখতিয়ার আছে কিনা, এটা নিয়ে সন্দেহ। এবং আমি সবসময় বলি যে প্রত্যেক জায়গাতে কিন্তু ভালো লোক আছে, খারাপ লোক। ওয়েস্টার্নের মধ্যে অনেক জায়গায় অনেক ভালো লোক আছে, আবার অনেক খারাপ লোক আছে। সমস্যা হচ্ছে খারাপ লোক যারা, তারা সব জিনিসগুলো কন্ট্রোল করতেছে, এবং এই কন্ট্রোলের কারণে দেখা যাচ্ছে যে খারাপ জিনিসটাই প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন নেতানিয়াহু, যে ইসরায়েলের হচ্ছে এখনকার হচ্ছে যে প্রাইম মিনিস্টার, সে কিন্তু ওই দেশে বিশাল প্রোটেস্টের মধ্যে আছে, এবং সে তার নিজের ক্ষমতা বাঁচানোর জন্য এরকম মানে হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে যে আক্রমণগুলো করতেছে। এটা কিন্তু আসলে আক্রমণ কি, এটা তো বলা যেতে পারে ফাইট তো হয় যে সমান সমান হইলে, একটা গ্রুপের কিছুই নাই আর তুমি সারা দুনিয়ার সবচেয়ে আধুনিক জিনিসগুলা নিয়ে যায় তাকে মারতেছো, মারিয়া মাস্তানি করতেছো। এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং এখানে যে জিনিসটা, বিশ্বের যতগুলো বিবেকবান লোক আছে, যত মানুষ, নিজের বাচ্চার সাথে এরকম হইলে কেউ কেউ মানতে পারতো? কেউ কি মানতে পারতো? এবং এখানে আমি এই যে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, এরাও তো কেউ না কেউ পরিচালনা করে। প্রত্যেকটা জিনিসের কিন্তু জবাব আছে, প্রত্যেকটা জিনিস। আমার কথা হলো যে একটা জিনিস আমরা ঠিক বেঠিক, আমরা কোনো কাউকে হত্যা করা করা এটা কখনোই পক্ষে না। এবং ইসলাম তো বলছে যে একজনের জীবন কেউ যদি বাঁচিয়ে দেয়, তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত লোকের জীবন বাঁচাই দিল। আর এর উল্টাটা কি, একজনের জীবন কেউ যদি ধ্বংস করে, তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ধ্বংস করলো। তাহলে এইটা কিন্তু ইসলামের থিওরি। এবং প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হচ্ছে মানুষের জীবন রক্ষা করো, মানুষের জীবন বাঁচাও। কিন্তু যারা এই যে হত্যাযজ্ঞ করে মনে করতেছে অন্য ধর্মের লোক তাকে মারছে, এটা কি কোনো শান্তিকামী লোকের কথা হইতে পারে? প্রশ্ন আসে না। যে কোনো জিনিস আলোচনা হবে, মিটিং হবে, একজন আরেকজন হচ্ছে পক্ষে বিপক্ষে যুক্তি দিবে, তারপরে যেটা ঠিক সেটা হবে। কিন্তু কথা নাই, বার্তা নাই, যায় হচ্ছে একজন কাক আমার শক্তি আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার হাতে পাওয়ার আছে, একজন কাক কালাম এদিকায় টাকা যা আছে দে, আমার কাছে ভাই আমার টাকা আপনি কেন নেবেন, কয় আমার সাথে ফাইটিং কর যদি করে নিতে পারিস। এটা কি হইতে পারে? কোনো ভদ্রলোক এটা করতে পারে? পারে না। তাহলে এইটা যারা হচ্ছে যে রিয়েল ইহুদি, তারা কিন্তু হচ্ছে এটার প্রচুর বিরোধিতা করতেছে। কেউ এটাকে পছন্দ করে না, নোবডি, কেউ না। আচ্ছা, এই কাজটা যদি মুসলমানরা কোনো কারোর সাথে করতাম, আমরা কি এটা পছন্দ করতাম? আমরা ওই মুসলমানকে আগে থাপ্পড় মারতাম যে তুমি এটা মারাত্মক খারাপ করতেছো। কেননা যেটা খারাপ সেটা মানে অন্যের সাথে আমি যে আচরণটা করলে, যেটা মানে অন্যরা যখন আমার সাথে যে আচরণ করে সেটা যে আমার জন্য খারাপ, আমিও যদি এটা অন্যের সাথে করি এটাই খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোধহয় একটা হাদিস আছে যে মোমেন হচ্ছে সে
যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য ঠিক সেটাই পছন্দ করে। তার মানেটা কি, এর উল্টা কথাটা কি, নিজের জন্য যেটা অপছন্দ করে অন্যের জন্য সেটাই অপছন্দ করে। তা আমরা হচ্ছে এই জিনিসটা বুঝলাম না। এবং এখানে সারা পৃথিবীতে যত বিবেকবান লোক, এটা শুধু এই যে মুসলমান, ইহুদি, খ্রিস্টান এইভাবে যুদ্ধটা করা ঠিক না, এটা একটা বড় ভুল করতেছি আমরা। এইখানে অনেক সময় আমরা কি করি, ইহুদি, নাসরা, খ্রিস্টান আমাকে মারো, না না না, এটা ইসলামের শিক্ষা, এটা না। কাউকে মারার দরকার হলে আল্লাহ আল্লাহ তো সেট আপ করে দিতে পারে, না এইটা না, জিনিসটা বুঝতে হবে। ইসলাম আমরা ভিতরের ইনার মিনিং গুলো বুঝি না। আমরা মনে করি যে আরেকজন হচ্ছে মুশরিক হইলো বা অন্য কিছু হইলো, তাকে মারি দিতে হবে। নো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করছে এটা? কোন জায়গায় করছে? একজন দেখান। কেউ যদি অন্যায় করে, মুসলমানও যদি অন্যায় করে, ওকে অ্যাটাক করতে হবে। নিজের ভাইও যদি অন্যায় করে, অ্যাটাক করে। এইটা হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে অন্যায়ের পক্ষে কে, ন্যায়ের পক্ষে কে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কিছু না। এটা সত্যি কথা। কেননা আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে আদল, 1 নাম্বার বৈশিষ্ট্য। তো এইটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা এত অসৎ, আমরা অনেক সময় কি হয়, নিজেদের পার্টির লোক হইলে হ্যাঁ অন্যায় করলো, যাবো আসসালামু আলাইকুম, আর অন্য পার্টির লোকের দ্বারা হইলে তখন কই যে এই জায়গাটা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমি প্রত্যেককে বলবো যে এই গোটাল জিনিসটাতে আমাদের হচ্ছে, এবং মুসলমানরা একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, ইজিপ্ট যেটা করছে, জর্ডান যেটা করছে, হ্যাঁ এটা আসলে মোটেই ঠিক না। এবং এখানে মূল গ্যাঞ্জামটা কে লাগাইছে? ব্রিটিশরাই কিন্তু এমন ভাবে ভাগ করে দিছে যাতে করে সারা জীবন গ্যাঞ্জাম লাগে। এই যে কাশ্মীর ইন্ডিয়া যে গ্যাঞ্জাম, সেটা তার মানে সারা পৃথিবীতে গ্যাঞ্জামের মূল যে হচ্ছে বীজ, এইটা বপন করছে ব্রিটিশরা। এবং তাদের যে প্রোডাক্ট আছে এটাতে বড় রকমের হচ্ছে যে করা উচিত, পরিহার করা উচিত। যারা এখন সক্রিয়ভাবে এই আন্দোলনগুলো সাপোর্ট করতেছে, ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞকে হচ্ছে বলতেছেন যে ঠিক আছে, মানুষ হইতে পারে না, মরলেই কিন্তু সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে। সত্যি কথা, কি সন্দেহ আছে নাকি? এবং এইগুলার হিসাব কিন্তু মারাত্মক। যেই ক্ষেত্রে আপনি কি ছিলেন, নামাজ 5 ওয়াক্ত পড়ছেন কি পড়েন না, এটা আল্লাহ চাইলে মাফ করতে পারে। রোজা রাখছেন কি আল্লাহ চাইলে, আল্লাহ রাতে। কিন্তু অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে এটা মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ অন্যায়ের প্রতিবাদ। এবং মুসলমানরা সারা পৃথিবী যখন কন্ট্রোল করছে, তখন সবচেয়ে ভালো বৈশিষ্ট্য কি ছিল? যেখানে অন্যায় দেখছে অ্যাটাক, অন্যায় হবে না। আপনি স্টুডেন্ট হিসেবে সবচেয়ে ভালো, তাহলে আপনার সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হইতে হবে যেখানে অন্যায় সেটার প্রতিবাদ করেন। আপনি হচ্ছেন যে একজন ভালো মানুষ না খারাপ মানুষ, এটা বুঝার আমি সবচেয়ে সহজ কথা বলি। একটা থিওরি আমার কাছে আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনি অন্যায়ের প্রতিবাদ করেন কিনা। আপনি যে অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায়ের যদি প্রতিবাদ করেন, তাহলে অবশ্যই হচ্ছে আপনি অবশ্যই ভালো লোক। আর আপনি অন্যায়ের প্রতিবাদ করেন না, কি আছে, আমি হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ কোন জায়গায়? আপনি হচ্ছে একজনকে হচ্ছে আপনার চোখের সামনে কোপায় মারতেছে, বোম ফেলে ধ্বংস করতেছে, আপনি যদি কোন ওই সময় নিরপেক্ষ, এটা হচ্ছে 2 নম্বরই চূড়ান্ত রকমের ভণ্ডামি। এটা ওই সময় আপনাকে যে নির্যাতিত হচ্ছে তার পক্ষে যাইতে হবে, এই পক্ষে যাওয়াটাই হচ্ছে নিরপেক্ষ। আর ওই সময় আপনি চুপ করে আছেন। একটা বিখ্যাত উক্তি আছে যে সারা পৃথিবী খারাপ লোকদের খারাপ কাজের জন্য ধ্বংস হয় মোটেই না, বরং খারাপ হয় পৃথিবীর ওই ভালো মানুষ যারা চুপ করে থাকে। হ্যাঁ, কয় যে না আমার সাথে তো কিছু হয় না, আমি চুপ করে আছি। এইটা থেকে বের হয়ে আসতে হবে। এবং প্রত্যেককে আমি বলবো যে গোটাল ইতিহাসটা যদি আমরা বুঝি, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করছি যে এখানে পুরা ইনজাস্টিস হচ্ছে প্যালেস্টাইনের সাথে। এখন তাহলে সমাধানটা কি? সমাধান যেটা আমরা বুঝি সহজ করে, যে এই যে যারা ইহুদি আছে ওদেরও জিনিসটা আমরা চিন্তা করবো যে ঠিক আছে, এখানে 2 নম্বরে তো ব্রিটিশদের প্ররোচনায় হয়ে গেছে। এখন ওইখানে যারা হচ্ছে যে বাড়িঘর করছে, স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে, রাস্তাঘাট বানাইছে, হাসপাতাল আছে, ওরা এইটা হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে। এবং এসে এইটা সহজ করে যদি আমি বলি, এটা কি করতে হবে, যে একদম সহজ কথা, যে হচ্ছে যে এই যে এতদিন যা হয়েছে এটা আসলে ভুলে যাওয়া কঠিন জানি, কিন্তু হচ্ছে এইটাই হচ্ছে মানে হচ্ছে যে যদি আমরা করতে পারি যে যা হয়েছে যে ঠিক আছে 2 দিক থেকেই, যে এটা আসলে, এবং এটা অন্যায় যারা করছে তাদেরও হচ্ছে ক্ষমা চাওয়া উচিত। এবং যে হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ যে ঠিক আছে আমরা হচ্ছে একসাথে হচ্ছে এই যে যুদ্ধ বিগ্রহ না করে একসাথে সবাই মিলে এই জায়গায় হচ্ছে একটা সাম্যের উপরে ভিত্তি করে, ও বিশেষ করে যারা ইসরায়েলের সাথে যে অন্যায়গুলো করছে, মানে ইসরায়েলের যে লোকেরা এই অন্যায়গুলো করছে তারা মাপ চাবে। আবার দেখা গেছে ইসরায়েলেরও কিছু লোক হয়েছে তো আমরা সবগুলো যারে প্রতি ইনজাস্টিস হয়েছে সেইটার হচ্ছে জন্য আমরা ক্ষমা চাইতে হবে, যার দ্বারা যেটুকু হয়েছে। হ্যাঁ অবশ্যই কেউ এখানে বেশি আছে, কেউ কম আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা হচ্ছে যে মানে আগে ক্ষমা আছে, যে আমরা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এসে ভালো কিছু করব। 2টা দেশ এরকম করে যুদ্ধ লাগাচ্ছে। এবং এখানে মেইন সমস্যা যেটা হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, এরা হচ্ছে যে নিজেদের স্বার্থের জন্য এই জায়গায় হচ্ছে এইরকম গ্যাঞ্জাম লাগা রাখছে। কারণ যত গ্যাঞ্জাম হবে ওই জায়গাটা সে কন্ট্রোল করে সারা পৃথিবীর মধ্যে মাস্তানি করবে। তাই এটা আসলে
আল্লাহর তো হিসাব অন্যভাবে করে আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের নিজেদের অন্তত ইসরায়েল প্যালেস্টাইন যারা আছে তাদের নিজেদের হচ্ছে যে একটু বুদ্ধিশুদ্ধি কাজে লাগানো উচিত। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে শয়তানি যারা করতেছে তাদের কাছ থেকে সলিউশন আশা করলে হবে না, মানে এটা আশা করাটা ভুল, কারণ হয়তো শয়তানি করার জন্যই সবকিছু চিন্তা করে রাখছে। এই জায়গায় হচ্ছে যে যারা নিরপেক্ষতার সাথে কাজটা করতে পারবে, যত আরব লিডার্স আছে, সারা পৃথিবী যত ভালো ভালো মানুষ আছে, সবাই মিলে এটা সবাই মিলে হচ্ছে। আচ্ছা, মিউচুয়ালের ব্যাপারটা কি আসলে একজন যদি আরেকজনকে শত্রু মনে করি তাহলে সারা জীবন এই ফাইট চলতে থাকবে, কিন্তু এটা আসলে মানুষ হিসাবে যদি চিন্তা করি যে না ও আমার ভাই। আসলে দেখেন এগুলা প্রথমে আব্রাহাম যে আছে, ইব্রাহিম নবী, তারই বংশধর কিন্তু আমরা সবাই। আপনি শুনলে অবাক হবেন, ইহুদি, মুসলমান, খ্রিস্টান এরা ভাই ভাই, আসলে সারা দুনিয়ার লোকে তো ভাই ভাই। চিন্তা করুন, মুসলমান ভাই ভাই আমরা যে বলি, মানে এই ইতিহাসগুলো, এটা নিয়ে আরেকটা আলোচনা আসবে, কিন্তু সত্যিকার অর্থে একজন মানুষকে মারি কি কোনো শান্তি আছে? এটা কেমন কথা? মানে একটা ভদ্রলোক, একটা মানুষকে মারতেছি এবং মারার পরে মনে করতেছি যে হ্যাঁ বিশাল কিছু করে আসলাম, এটা মোটেই ঠিক না। আমাদের কাজ আল্লাহ কি অসাধারণ দিছে, ব্রেন দিছে অসাধারণ, এটা কাজে লাগা ভালো কিছু করব, সেইটা না করে আমরা কি করছি? আরব দেশের ভূমিকার ক্ষেত্রে আমি বলি খুব ক্লিয়ার, ওই দেশের পলিটিক্যাল লিডারগুলো হচ্ছে সব হচ্ছে ওইটা কি বলবো, মানে ওদের নিজস্ব কোনো মেরুদণ্ড নাই, কারণ ওরা তো হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না। ওদের কানেকশন হচ্ছে ওয়াশিংটন, তারপরে হচ্ছে লন্ডন, এদের সাথে, কারণ ওরা ওইখান থেকে ফিঙ্গার যেভাবে যেদিকে যা করতে বলে তারা তাই করে, নাইলে তারা থাকতে পারবে না। এইটা হচ্ছে মূল ব্যাপার। তো এইটা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে যেটা জিনিস, ওই দেশের যে স্থানীয় জনগণ, সৌদি আরব বলি, তারপরে হচ্ছে এটাকে কি বলে, মিশর বলি, সিরিয়া বলি, ইরাক বলি, ইরান বলি, এক কথা যে দেশগুলো এখানে আছে আশেপাশে প্রত্যেকটা, এবং আমাদের বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, হিউজ পপুলেশন আমাদের। ইন্দোনেশিয়া বলি, 57টা দেশ আছে, 200 কোটির মতো মুসলমান। প্রত্যেকে যদি আমরা চিন্তা করি যে না এটা খুব মনে প্রাণে, যেভাবে আগস্ট জুলাইয়ে আমরা বাংলাদেশের লোক নামছি, এই অনুযায়ী যদি মনে প্রাণে ইয়া করি সমস্যার সমাধান। কিন্তু আমরা হচ্ছে কি দেখা যায় খুব যখন বড় রকমের নির্যাতন হয়, সবসময় তো নির্যাতনের মধ্যে ওরা আছে, তখন আমরা হচ্ছে একটু আসি, আর না হলে দেখা যায় চুপচাপ থাকি। তা আমার মনে হয় যে হচ্ছে যে আমার মনে হয় হ্যাঁ, কোরআন দিয়ে জাস্টিসের কথা আমি একটা জিনিস বলি, আগে কোরআন বুঝতে হবে। আমি যেটা সবসময় বলি যে কোরআনটা বুঝতে হবে, কোরআন কি বলছে, ইনার মিনিং কি আমরা বুঝি ঠিকভাবে? আমার মনে হয় বেশিরভাগ জন খুব একটা বুঝি না, ঠিক আছে? আগে ভালো করে পড়তে হবে। কোরআনের কথা তো আমি এইটা বুঝি যে মানুষের জীবন বাঁচাও, কেউ যদি অন্যায় করে তার হচ্ছে যে অবশ্যই প্রতিবাদ করো, কিন্তু মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোরআন। জিনিসটা আগে ভালো করে আমরা পড়ি। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত রকম অন্যায় করছিল না, ওই যে তায়েফের লোকজন, উপর থেকে ফেরেশতারা বলছে যে গোটাল পাহাড়টা হচ্ছে তাদের উপরে চাপাই দিব আমরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, ওরা বুঝে না। তাই কাউকে না কাউকে তো একটু উদারতা দেখাইতে হবে। সবাই যদি কয় ওই আমার সাথে করছে, এটা তো আমরা বুঝতেছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হামাস কার দ্বারা ক্রিয়েটেড হয়েছে এইটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, মূল জায়গায় আসতে হবে। আমি সবসময় বলি যে ওই যে হালাকু খান যখন হচ্ছে বাগদাদ দখল করতে আসছিল, তখন কোরআন ফতোয়া নিয়ে লাগিয়ে গেছিল, তালাক কি 3 তালাক না 2 তালাক 1 তালাক। মূর্খ। এখানে হামাসের ব্যাপার না, ব্যাপার হচ্ছে হামাসের চাওয়াজা, ফাতার চাওয়াজা, চাওয়া তো একই, পার্থক্য হচ্ছে একজন ঢাকা যাইতে চায় প্লেনে, কেউ যাইতে চায় হচ্ছে ট্রেনে, কেউ যাইতে চায় গাড়িতে, তিনটায় যাওয়ার ক্ষেত্রে ঠিক আছে। এখন এই মূল সমস্যা কি ওইটা? মূল সমস্যা হচ্ছে এইখানে হচ্ছে যে প্রত্যেকটা লোক যাতে তার মানুষের যে মর্যাদা সেইটা নিয়ে যাতে টিকে থাকতে পারে, এইটাতে কাজ করতে হবে। হ্যাঁ, তাইলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এবং আমি বারবার একটা জিনিস বলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে আমরা অনেক সময় যেটা করি যে আমাদের নিজেদের লোক একটা অন্যায় করলে সেটা স্বীকার করি না। এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। এই যে রোমা আর কি বলে এটাকে, অটোমান সাম্রাজ্য যে ধ্বংস হয়েছে, এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে শেষের দিকে ওদের কিন্তু ডিসঅনেস্টি একটু ঢুকছিল। যেখানে ডিসঅনেস্টি ঢুকবে আল্লাহ থাপ্পড় মারি পাঠাবে এবং অন্যদের দ্বারা, এটা বুঝতে হবে। মুসলমানরা আমাদের মধ্যে অনেস্টি আছে, নিজেদের ভুলটা তো দেখি না আমরা, এটা সমস্যা। অনেস্টি কি আছে? নাই তো। বাংলাদেশটা এত চোর বাটপারের দেশ কি কারণ হয়েছে? মুসলমান দিয়ে না, 90% তো মুসলমান, 10% অন্য ধর্মের লোক। অনেস্টি আছে? টাকা খায়া ভোট দেই, টাকা খায়া হচ্ছে যে মানসিক কাজ করি, মানসিক হচ্ছে অপমান করি, মিথ্যা কথা কই, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল মিশাই, 2 নম্বরের কোনো শেষ আছে? তাহলে আমরা কি ভালো লোক? নিজের সেলফ রিয়েলাইজেশন কোনোদিন করছি? কোনোদিন নাই। আমরা কি কইতে না, আমরা তো ভাই আমাদের হাতে ক্ষমতা আসলে আমরা কি করতাম সেটা একটা বুঝার বিষয়। হাসিনার যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা ছিল তারা কি করছে, এবং শুনেন একটা লোক ভালো না খারাপ বুঝার বুদ্ধি কি জানেন? তার পিছনে পাওয়ার যাওয়ার পরে সে কি আচরণ করে। একজনের কাছে টাকায় নেওয়া কি মাস্তানি দেখাবে? ওর কাছে 500 কোটি টাকা আছে, কি ওরা মাস্তানি দেখাবে? তাইলে ভালো। পাওয়ারে নেওয়া কি মাস্তানি দেখাবে? পাওয়ার থাকার পরে যদি কেউ ভালো হয় তাইলে ভালো। আমরা এই জিনিসগুলো চিন্তা করি না। ইসলাম কি কিছু আগে ভালো করে বুঝি। মানসিক দেখা, শো আপ,
অহংকার করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এগুলো কি ইসলামে আছে? কোনো জায়গায় নাই। তাহলে জিনিসটা বুঝি না তো, কোরআন পড়ি না, পড়লে বুঝি না, ব্রেনটাকে কাজে লাগাই না, সব কিছু খোসর মোসর লাগাই দিয়েছি। এবং বর্বরতা আসলে ইসলামিক রাষ্ট্রগুলোর নামে ইসলামিক রাষ্ট্র। আমি একটা জিনিস বারবার বলি, একজনের নাম ইসলামিক থাকতে পারে, ওর কাজ হচ্ছে কি সেইটাতে বুঝতে হবে। অনেক ইউরোপিয়ান কান্ট্রির লোকজন আমাদের মুসলমান যারা আমরা নামধারী তাদের সাথে অনেক ভালো, আমি জানি তো, এরকম আমার ফ্রেন্ডে অনেক আছে, আমি জানি। কারণ ওরা হচ্ছে মানুষ হিসাবে ওরা হচ্ছে ভালো, ওরা অন্যায় এটাকে অন্যায় বলে, এটা হচ্ছে ন্যায় এটাকে ন্যায় বলে। কিন্তু আমরা কি হচ্ছে, আমাদের গ্রুপের লোক হইলে সব ঠিক, গ্রুপের বাইরে হলে সব বেঠিক। এই ধান্দাবাজিটা বাদ দিতে হবে। এই যে আমি এখন ইয়েমেনে যেটা করতেছে সৌদিরা হুতিদের সাথে, এটাও ঠিক না। এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করবো, কেননা এটা এখন এত বড় ক্রাইসিস হয়েছে যে এইটা নিয়ে আগে ফোকাস করতে হচ্ছে আমাদের, যে এটা একটা ভয়ঙ্কর জিনিস। এবং খরচ করার ক্ষেত্রে এটা একটা মেসেজ দিতে পারি আমরা, যে দেখেন কোন প্রতিষ্ঠানের সাথে আমাদের কিন্তু গ্যাঞ্জাম নাই, আমরা হচ্ছে মানবতার পক্ষে না বিপক্ষে, এটা হলো কথা। যে কোনো আমরা হচ্ছে যে আন্দাজে মারামারি করি, বুদ্ধি নাই, ব্রেন দিয়ে কাজে লাগাইতে পারি না। যে দেখেন তো, এই যে আমরা একটা জিনিস কিনলাম, কেনার পর আপনার লাভ হইলো, এই টাকা যদি যায় নিরপরাধ মানে যার কিচ্ছু নাই তাকে মারার জন্য, তাহলে আমরা কি টাকাটা খরচ করতে পারি? কথা তো লজিক্যাল, যে না করতে পারি না, তাহলে আমরা করব না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। আর ওই যে ইমাম মাহাদি আসার আগে এই যে মূর্খ যে হইলে যা হয়, ইমাম মাহাদির একটা কথা বলি, ইমাম মাহাদি যদি আমরা শুনতেছি যে আসতেছে পিছনে, ধরা যাক আমি রংপুরে আছি, সিও বাজার রংপুরের 2-3 কিলো দূরে, যে ইমাম মাহাদি আসছে, আমি যতদূর বুঝি ওনার চিন্তা না করে কাজ করতে হবে, এইটা হচ্ছে কাজ। আমরা হচ্ছে ইমাম মাহাদি আসবে আর সে আমাদের ইয়া করবে, মূর্খ হইলে যা হয় আর কি, মানে নিজের কাজ নাই তো, নিজের কাজ থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে এইটা। আল্লাহ কইছে যে ইমাম মাহাদির জন্য তুমি আল্লাহ করো, কইছে কাজ করো, তোমার প্রত্যেকটা দিনকে প্রোডাক্টিভ বানাও, সেইটাতে কোনো ঠিক ঠিকানা নাই। সব কোন জায়গায় কোন সময় কায়ে আসবে ওইটা চিন্তা করতে কইছে, কোন জায়গাতে আছে? ইসলাম বুঝি? ইসলাম বুঝলে কি এই কথা কই যে যখন আসবে তখন তার আগে আমরা তাহলে চুপচাপ বসে থাকি? তাহলে কোনো কাজে করার দরকার নেই, চুপচাপ বসে থাকো। এখন ইসলামের এত ভুল ব্যাখ্যা সারা দুনিয়ার মধ্যে, এবং এগুলা না বুঝার কারণে কয় যে ভাগ্যে আছে ভাই, কপালে আছে, কি হবে এটা কইছে, মূর্খ। এটা কিসের? এটা হচ্ছে আমরা যা করি সেই অনুযায়ী তৈরি হয়। এই জিনিসটা বুঝি আমরা, বুঝলে আর কিছুই হইতো না এটা। এবং আরব দেশগুলো করতেছে না কেন, এটা তো বলেই দিলাম, ওইখানকার লিডার যারা, তারা তো ওই দেশের জনগণের দ্বারা নির্বাচিত না, ওরা তো হচ্ছে চুরি বাটপারি। আমেরিকা ইংল্যান্ডের কথা মতো, আচ্ছা সৌদি আরবে ভোট কবে হয়েছে? আছে কোনো ভোট? আচ্ছা ভোট আমি করছি না, ওদের যে নেতা নির্বাচন, এটা কি ঠিকভাবে হয়? যার ক্ষমতা তাই, যার পাওয়ার তাই হচ্ছে। তাহলে বেশিরভাগ যে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, এগুলো ঠিকভাবে কি হয়? নেতা নির্বাচন হয় না তো। প্রত্যেকটা দেশের নিজস্ব তো ইকোনমি ঠিক নাই, তার নিজের পায়ে দাঁড়ানোর ক্যাপাসিটি নেই, কথা কবে কি? এই জন্য আমি বলছি না, ইসলামের খুব অসাধারণ একটা ইয়া হচ্ছে শক্তিশালী মোমেন্ট দুর্বল মোমেন্টের চাইতে আল্লাহর কাছে পছন্দসই। নিজেকে পাওয়ারফুল করে তৈরি করতে হবে। আমরা কি সেটা করছি? আমরা হচ্ছে আল্লাহ আল্লাহ করতেছি যে আমাদের 80 দিবে, কোনটু আসবে, জীবনে হবে না। পরিশ্রম না করলে প্রত্যেকটা ক্ষেত্রে হাইয়েস্ট লেভেলের কাজ করতে হবে, ওইটা নাই। আমি আসলে বুঝাইতে পারি না, এটা আসলে মূর্খ হইলে আসলে কি কব এটা জিনিস আসলে। হ্যাঁ, থার্ড টেম্পল বাইতুল মুকাদ্দাস, এটা নিয়ে তো বিশাল আলোচনা আছে। গ্রেটার ইসরায়েল যেটা হবে সে, আচ্ছা আমি সবসময় আমার কথা কি আমি ক্লিয়ার বুঝি, যেটা যে আল্লাহ আমার ব্রেন দিছে, আল্লাহ আমার শরীরের সবকিছু ঠিক রাখছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার হাতে, আল্লাহর কাছে চাবো, তারপরে যেটা হবে সেইটা। কিন্তু আমি চেষ্টা না করেই খালি হচ্ছে আল্লাহ আল্লাহ করতেছি, এটা আল্লাহ বলে নাই, বললে আমি বলে দিতাম, বলে নাই, আমি যেটা পরে বুঝি। আচ্ছা কেউ মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়বো, যে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ অ্যাডমিশনের চান্স পাই দিবে, মূর্খ হইলে হবে? পড়তে হবে, যে পড়বে সে আল্লাহ আল্লাহ করলেও ভালো করবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ করলে তার কাজের গতিটা আরো পজিটিভলি ভালো হবে, কিন্তু সে যদি না করেও সে যদি পড়ে হয়ে যাবে। কেন? এথিস্ট আছে না, দুনিয়া বড় বড় বিজ্ঞানী আছে তো, আল্লাহর কিছু ফর্মুলা সবার জন্য সেম করে রাখছে, ওইখানে কাজ করলে রেজাল্ট। চোর বাটপার করলেও কাজ রেজাল্ট হবে, সুফি করলেও হবে, সবচেয়ে সাধু লোকটা করলে হবে, যেই গরু করবে। ঠিক আছে, এই জিনিসটা। মোবাইল গেমস, শোনো, যদি তোমার ফিলিস্তিন নিয়ে সত্যিকারে দুশ্চিন্তা থাকে, সত্যিকারে, তাহলে হচ্ছে মোবাইলটার প্রত্যেক সেকেন্ডকে ঠিকভাবে কাজে লাগাও। মোবাইল খারাপ জিনিস না, মোবাইলে তুমি ভালো কাজ করো না কেন ভাই? ভালো কাজ বুঝো না? যেই কাজটা করলে প্রাউড ফিলিং হয়, মানুষের উপকার হয়, সেই কাজটা করো। মোবাইলের দোষ কেন? মোবাইল কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে মোবাইলকে আমরা ব্যবহার করতে শিখি নাই। মোবাইলটা হচ্ছে যে এখন কত সুন্দর সুন্দর, আমার সেদিন আমাকে একজন বললো, আমার এক বন্ধু বললো যে মোবাইলে এখন এমন অ্যাপ নাকি আছে, আমি এটা নিয়ে বলবো সামনে, যে ওইখানে হচ্ছে কোনো রকমের হচ্ছে অশ্লীল কোনো কিছু আসবেই না। তাইলে এরকম আছে না? তা তুমি যদি নিজে ভালো হও, আমি যে মোবাইল চালাই, কোনোদিন তো আমাদের মোবাইলে কোনো খোসর মোসর কিছুই আসে না কেন? সব পজিটিভ, যে যেইভাবে চিন্তা করে তার কাছে সেটা আসবে।
ঠিক আছে। আচ্ছা, জিহাদ মানে কি বুঝি? জিহাদ মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, মোবাইলকে সঠিকভাবে কাজে লাগানো, এটাও জিহাদ। রিয়েলি জিহাদ হচ্ছে চেষ্টা করা। আর জিহাদের এই চেষ্টা যুদ্ধক্ষেত্রে যে যদি করে সেটা যুদ্ধ মানে হার। আরবি বুঝি না তো মনে হয়। জিহাদ মানে চেষ্টা করা, যেমন নিজের মাইন্ডকে কন্ট্রোল করা। সবাই হচ্ছে 2 নাম্বারিতে আছে, আমি যাব না, এইটা হচ্ছে জিহাদ। এবং এইটা সবচেয়ে বড় জিহাদ, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, যে ভাই আমি তো গেলে একবার উঠলে পড়া থেকে আর পড়তে বসতে পারি না, জিহাদে হারিয়ে গেলা। ইসলাম কি বুঝি? আমি বুঝলে তো প্রত্যেক দিনের রুটিন করতাম, ভাই করতে মন চায় না, জিহাদে হারিয়ে গেলা। যে ভাই সকালে ঘুম থেকে উঠতে মন চায় না, যে ভাই মন চাচ্ছে যে ঘুমাই, জিহাদে হারিয়ে গেলা। প্রত্যেক দিন হচ্ছে যে পড়তে মন চায় না, জিহাদে হারিয়ে গেলা। তা জিহাদ মানে বুঝো, তুমি মনে করছো যে রাইফেল নিয়ে যুদ্ধ করবা, গন্ডু করবা, তুমি দিনের তোমার নিজের রুটিন তুমি চেঞ্জ করতে পারো না, তুমি কি করবা এলা শেষ। এগুলো আমার বোঝা হয়েছে। সবসময় বলি, আচ্ছা প্রধান উপদেষ্টার কি এ বিষয়ে বিবৃতি দেওয়া উচিত না? মূর্খ হইলে যা হয়, প্রধান উপদেষ্টা তো ইয়াতেই যে বিবৃতি দিয়ে আসছে, এই যে জাতিসংঘে যে বক্তব্য দিচ্ছে সেখানে দেখছি আমরা, না দেখে আন্দাজে চিল্লাই। প্রধান উপদেষ্টা কি প্রত্যেকবার আসি কথা কবে? প্রধান উপদেষ্টা তো বলেই দিছে সুন্দরভাবে একদম, যে 2 স্টেট একটা সলিউশন লাগবে। ইসরায়েল ফিলিস্তিনিদের এখানে যা করতেছে, স্পিচটা দেখি না কেন, ও দেখা দেখি নাই, মানে মানুষের জ্ঞানজাম করার হচ্ছে ওস্তাদ। উনি তো বলেই দিয়েছে, উনি কি হচ্ছে প্রত্যেকবার আমার যদি আমি হচ্ছে যে দেখা গেল আমি কি সারাদিন এসে বলবো, আমি একবার এসে বলবো। উনি ব্যস্ত লোক, উনি জাতিসংঘে যেখানে সারা দুনিয়ার সব লোক আছে সেখানে তো উনি বলে দিয়েছে। তো দেখি আমরা তাহলে এই জিনিসটা হ্যাঁ, এই যে কাফ গার্ড অ্যাপস, হ্যাঁ এটা রয়েছে। নফসের সাথে যুদ্ধ যেটা, এটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। আর প্রত্যেককে আমি বলি, সবচেয়ে বড় দাওয়াতি কাজ হচ্ছে নিজেকে সবচেয়ে শক্তিশালী করে তৈরি করা, মা বাবার সম্মান করা, ছোটদের স্নেহ করা, নিজেকে শক্তিশালী করে তৈরি করা, শক্তিশালী মুমিন করে তৈরি করি, ব্রেনটা ঠিকভাবে কাজে লাগাই। আর এমন কোনো কাজ করবো না যেটা ব্রেনের জন্য ক্ষতিকর। নিজেকে এমন ভাবে তৈরি করব যাতে করে ব্রেনটা সর্বোচ্চ ভালোভাবে কাজ করে, এবং সারা দুনিয়ার মধ্যে শুধু মুসলমান না, যে কোনো জাতির যেখানে নির্যাতিত লোক আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। এইটা যদি আমাদের মোটো হয়, অসাধারণ ভবিষ্যৎ ইনশাল্লাহ অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।